সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এনজাইমের উপর প্রথম ক্লাসের ধারাবাহিকতায় এনজাইমের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি এনজাইমের কার্যকৌশল বা মুড অফ অ্যাকশন নিয়ে আলোচনা থাকবে আজকে। আগের দিন আমরা বলেছিলাম আইইউবি বা আইইউবিএমবি এর মতে সকল ধরনের এনজাইমকে 6 ভাগে ভাগ করা হয়েছে। যেমন অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইএজ, আইসোমারেজ এবং লাইগেজ। এটাও বলেছি এই এনজাইমের শ্রেণী বিভাগটা এই যে ক্রনোলজি আইইউবি সেট করেছে সেই ক্রনোলজি মেনটেইন করতে হবে। তাহলে চলো এটা নিয়ে আমরা আরেকটু ডিটেইল দেখি। অক্সিডোরিডাকটেজ কারা? অক্সিডোরিডাকটেজ হচ্ছে যারা অক্সিডেশন এবং রিডাকশনে মানে জারণ বিজারণ, তোমরা জানো যে জারণ বিজারণ প্রক্রিয়া কি এবং সেখানে কি ঘটে। তারপরও এই যে সংক্ষেপে যদি আমি বলি, অয়েল রিগ এটা মনে রাখার সুবিধার্থে, অর্থাৎ অক্সিডেশনে প্রোটন লিভ হয়, প্রোটন ত্যাগ করা হয়, এটা যদি প্রোটনের স্কেলে বলি। আর রিডাকশনে প্রোটন গেইন হয়। তাহলে এই অক্সিডেশন এন্ড রিডাকশন কার্য সম্পন্ন করতে যারা ক্যাটালিস্টের ভূমিকা পালন করে তারা হচ্ছে অক্সিডোরিডাকটেজ এনজাইম। এরপরে আসো ট্রান্সফারেজ এনজাইম। ট্রান্সফার এ ফাংশনাল গ্রুপ, যেমন মিথাইল গ্রুপ অথবা ফসফেট গ্রুপ, এইগুলি গ্রুপ ট্রান্সফারে যেসব এনজাইম কাজ করে অথবা যেসব এনজাইম ভূমিকা রাখে, ক্যাটালিস্টের ভূমিকা পালন করে, তাদেরকে ট্রান্সফারেজ এনজাইম বলে। হাইড্রোলেজ এনজাইম, হাইড্রোলেজ অর্থাৎ যেই সব এনজাইম হাইড্রোলাইসিস ঘটায়, হাইড্রোলেজ এনজাইম, এটা হাইড্রোলেজ হবে। হাইড্রো হাইড্রো হাইড্রোলেজ LASE হাইড্রোলেজ এনজাইম। এরা কি করে? ক্যাটালাইজ দ্য হাইড্রোলাইসিস অফ ভেরিয়াস বন্ড। যেমন ধরো এই যে সুক্রোজ, যে সুক্রোজকে পানির উপস্থিতিতে, মানে পানি দিলে পানির উপস্থিতিতে ভেঙে এটা কি হয়? এটা গ্লুকোজ and fructose হয়ে যায়, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ হয়ে যায়, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। এই যে পানির উপস্থিতিতে যে ভাঙন কার্যক্রমটাতে এনজাইম সাহায্য করে, যে এনজাইম ভূমিকা পালন করে, সেটা হবে হাইড্রোলেজ এনজাইম। এরপর হচ্ছে লাইয়েজ হচ্ছে ক্যাটালাইজ দা ক্লিভ ভেরিয়াস বন্ডস। ক্লিভ মানে ভেঙে ফেলা, যে ভেরিয়াস বন্ড, বিভিন্ন ধরনের বন্ধন ভাঙতে সাহায্য করে। এটা পানির উপস্থিতি ছাড়াই এই কাজটা করতে পারে। আদার দেন হাইড্রোলাইসিস এন্ড অক্সিডেশন এন্ড রিডাকশন কাজেও, অক্সিডেশন এবং রিডাকশন কাজেও
বন্ড ভাঙে, হাইড্রোলাইসিসও বন্ড ভাঙে, কিন্তু অক্সিডেশন এবং রিডাকশন অর হাইড্রোলাইসিস ছাড়া অন্য যেই সব রিয়েকশনে বন্ড ভাঙতে সাহায্য করে, অন্য যেসব রিয়াকশনে বন্ড ভাঙতে সাহায্য করে তাদেরকে বলা হয় লাইস। অর্থাৎ পানির উপস্থিতি ব্যতীত এরা বন্ধন ভাঙতে সাহায্য করে। আইসোমারেজ, আইসোমার বা সমানুক আমরা কাদেরকে বলি? যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা। যেমন ধরো এই যে C6H12O6, এই যে C6H12O6 এটা দ্বারা গ্লুকোজও বোঝায়, এটা দ্বারা ফ্রুক্টোজও বোঝায়। অর্থাৎ এটা আণবিক সংকেত, গ্লুকোজেরও আণবিক সংকেত হতে পারে, ফ্রুক্টোজেরও আণবিক সংকেত হতে পারে, কিন্তু এটা ফ্রুক্টোজ এবং গ্লুকোজের গাঠনিক সংকেত কিন্তু আলাদা। তাহলে এই যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে কনভার্সন অথবা ফ্রুক্টোজ থেকে গ্লুকোজে কনভার্সন, এই যে কনভার্সন ঘটানো, এই ধরনের ঘটনাকে বলা হয় আইসোমারাইজেশন রিঅ্যাকশন। অর্থাৎ একই আণবিক সংকেতের ভিন্ন গঠন হতে পারে। এই ধরনের রিঅ্যাকশন যারা ঘটায় তাদেরকে বলা হয় আইসোমারেজ। আশা করছি বুঝতে পেরেছ। লাইগেজ, লাইগেজ লাইগেট শব্দ থেকে আসা শব্দ। লাইগেট মানে জোড়া লাগানো, আর লাইগেজ হচ্ছে জোড়া লাগাতে পারে এমন এনজাইম। ক্যাটালাইজ টু জয়েন টু মলিকুলস, যে এনজাইম দুটা মলিকুলকে জোড়া লাগাতে পারে সেটাকে বলা হয় লাইগেজ এনজাইম। এই গেল 6 ধরনের এনজাইম: অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইয়েজ, আইসোমারেজ এন্ড লাইগেজ। এই ক্লাসিফিকেশনটা একটা নাম্বার দ্বারা, 4 ডিজিটের নাম্বার দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় এনজাইম ক্লাস। যে প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন, ইজ এনজাইম হ্যাজ ক্লাসিফিকেশন নাম্বার। এই যে এটাকে ইসি দ্বারা প্রকাশ করা হয়, এটা 4 ডিজিটের। এখানে 4টা ডিজিট 4টা অবস্থাকে ডিনোট করে বা নির্দেশ করে। যেমন প্রথম নম্বর দ্বারা যে দিস কম্পোনেন্ট ইন্ডিকেটস দ্য ফলোইং গ্রুপস ইন ক্লাস, এই যে প্রথম নম্বরটা দ্বারা কি বলছে যে ধরো 2.7.1.1, তাহলে 2 দ্বারা বোঝাচ্ছে কি এটা কোন ক্লাসের এনজাইম। যেমন ধরো 2 দ্বারা বোঝায় ট্রান্সফারেজ। ওই যে 2 নম্বর বলেছি ক্রনোলজি কোনো প্রকারে এলোমেলো করা যাবে না বলেছি, ট্রান্সফারেজ। তাহলে 2 এর পরে 7 দ্বারা বোঝাচ্ছে এটা সাব ক্লাস, যে ট্রান্সফার অফ ফসফেট। 2 দ্বারা বোঝাচ্ছে ট্রান্সফারেজ অফ সাব ক্লাস, এবং 1 এর দ্বারা সাব 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 ক্লাস, মানে 7 যে সাব ক্লাস সেটারই সাব ক্লাস। আর 1 দ্বারা স্পেসিফিক নেম বা সুনির্দিষ্ট নামকে বোঝাচ্ছে। তাহলে 2.7.1.1 এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা বোঝাবে এটিপি ডিহাইড্রোজ 6 ফসফোট্রান্সফারেজ, যেটাকে আমরা সংক্ষেপে হেক্সোকাইনেজ বলি। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু ব্যাখ্যা করছি। এই যে দেখতে পাচ্ছ এনজাইম কমিশন নাম্বার, এনজাইম কমিশন নাম্বারে এই তালিকাটা দেখো। এই তালিকাটাতে কি দেখাচ্ছে? এই তালিকাটাতে দেখাচ্ছে এই যে ইসি, ইসি মানে এনজাইম ক্লাস। অক্সিডোরিডাকটেজ, অক্সিডোরিডাকটেজ কি করে? যে ক্যাটালাইজ অক্সিডেশন রিঅ্যাকশন, ট্রান্সফার হাইড্রোজেন অথবা অক্সিজেন অ্যাটম or electron from one substance to another। এইখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, যে এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে।
তদ্রূপ ভাবে ট্রান্সফারেজ এরা কি করে, ফাংশনাল গ্রুপ ট্রান্সফার করে। এই যে দেখো এখানে এ প্লাস সি, এখন এই বিটা যদি ফাংশনাল গ্রুপ হয় তাহলে এই যে বি কে ট্রান্সফার করে নিয়েছে, নিয়ে বি কে সি এর সাথে সংযুক্ত করেছে। হাইড্রোলেজ যে এনজাইম ক্লাস 3 হাইড্রোলাইসিস ঘটিয়েছে এই পানির উপস্থিতিতে ভেঙে। এই যে ধরো লাইপেজ, অ্যামাইলেজ, পেপটিজ, ফসফেটেজ, এই সবই হাইড্রোলেজ জাতীয় এনজাইম। লাইয়েজ non-hydrolytic addition or removal of group and substrates bonds may cleave। শুরুতে আমি বলেছিলাম যে পানির উপস্থিতিতে ব্যতি রেখেই এরা ভাঙতে পারে। এই যে ডি কার্বক্সিলেজ, ডিকার্বক্সিলেজ মানে কার্বন ডাই অক্সাইড রিমুভ করা, এটা একটা লাইজ জাতীয় এনজাইম। আইসোমারেজ ইন্টারমলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, একই মলিকুলের অ্যাটমগুলিকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বলা হয়, এটা আইসোমারেজ হতে পারে, এপিমারেজ হতে পারে, মিউটেজ হতে পারে, এইগুলি সব আইসোমারেজ জাতীয় এনজাইম। লাইগেজ join together two molecules synthesis of new bonds with simultaneous breakdown of ATP। অর্থাৎ এটিপির ব্রেকডাউন হবে এই ধরনের এনজাইমে, এবং নতুন নতুন মলিকুল উৎপত্তি হবে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের। এই যে যেমন ধরো এক্স একটা মলিকুল হয়, ওয়াই একটা মলিকুল হয়, এটিপি ভাঙবে, ভেঙে এক্স ওয়াই জোড়া লাগবে এবং এডিপি হয়ে যাবে, এটিপি ভেঙে। সর্বসাম্প্রতিক এই 6 ধরনের বাইরে ট্রান্সলোকেজ নামক এনজাইম, একটা এনজাইমের কথা আইইউবি নির্দেশ করছে। এটা তোমাদের বইতে এই কথাটা উল্লেখ নাই দেখে আমি মূল আলোচনায় এই ট্রান্সলোকেজটা আনিনি। এরা কি করে, ক্যাটালাইজ মুভমেন্ট অফ আয়নস অর মলিকুলস অ্যাক্রস মেমব্রেনস এন্ড দেয়ার সেপারেশন উইথ মেমব্রেনস। যেমন উদাহরণ যে ট্রান্সপোর্টার, এরা কি করে, একটা মলিকুলকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে। সাধারণত সেল মেমব্রেনে এই ধরনের এনজাইমের উপস্থিতি দেখা যায়। তাহলে আশা করছি এই যতটুকুন আলোচনা করলাম ততটুকুন আলোচনা থেকে তোমরা এনজাইমের ক্লাসিফিকেশন এবং এই ক্লাসিফিকেশনে প্রত্যেকটা এনজাইমকে যে একটা নিউমেরিক্যাল নাম্বার দ্বারা ডিনোট করা হয়, এবং এই ডিনোমিনেশনের যে ক্রোনোলজি, যে নির্দিষ্ট করা এবং ক্লাসিফিকেশনের সময় এই ক্রোনোলজি অব্যাহত রাখা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে। এবার তাহলে আমরা এনজাইমের মোড অফ অ্যাকশন বা এনজাইমের কর্মকৌশল নিয়ে আলোচনা করব। এনজাইমের মোড অফ অ্যাকশন বা এনজাইমের কর্মকৌশল নিয়ে আলোচনা করার আগে আমাদের কয়েকটা জিনিস জানা উচিত, কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে আমাদের জানা উচিত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাপো এনজাইম এবং হলো এনজাইম। অ্যাপো এনজাইম এবং হলো এনজাইম। যে অ্যাপো এনজাইম কারা? দি এনজাইম উইদাউট নন প্রোটিন পার্ট, অর্থাৎ এনজাইমের যে দি এনজাইম উইদাউট নন প্রোটিন পার্ট, moiety stem apoenzyme or it is inactive। অর্থাৎ নন প্রোটিন অংশ যদি এনজাইমের প্রোটিন অংশের সাথে মিশে তখনই কেবল এনজাইম রাসায়নিকভাবে সক্রিয় হয়। তাহলে নন প্রোটিন অংশ ছাড়া যেই অংশটা থাকে এনজাইমের সেটাকে বলা হয় অ্যাপোএনজাইম। পিওরলি প্রোটিন পার্ট অফ এনজাইম ইজ কল্ড অ্যাপোএনজাইম। আর এনজাইমের প্রোটিন পার্ট এবং নন প্রোটিন পার্ট এই দুইটা অংশ মিলে যেই সম্পূর্ণ এনজাইম সেটাকে বলা হয় হলো এনজাইম। এই যে এখানে আমি দেখাচ্ছি হলো এনজাইম,
একে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাপোএনজাইম এন্ড প্রস্থেটিক গ্রুপ। এই যে প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপোএনজাইম, আর নন প্রোটিন পার্টটাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। কোন কোন বইতে এটাকে আবার কোফ্যাক্টর হিসাবেও দেখানো হয়েছে, যে অ্যাপোএনজাইম প্লাস কোফ্যাক্টর কালেকটিভলি কনস্টিটিউট হোলো এনজাইম। এবার প্রস্থেটিক গ্রুপকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কোএনজাইম এন্ড কোফ্যাক্টর। তাহলে প্রস্থেটিক গ্রুপ যদি জৈব যৌগ হয় তাহলে এটা হবে কোএনজাইম, আর প্রস্থেটিক গ্রুপ যদি অজৈব যৌগ হয় তাহলে একে বলা হবে কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর এগুলি মেটাল হতে পারে, বিভিন্ন ধরনের ধাতু হতে পারে, যেমন জিঙ্ক হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, ফসফেট গ্রুপ হতে পারে। এইগুলিকে কোফ্যাক্টর বলা হয়, আবার কখনো কখনো অ্যাক্টিভেটরও বলা হয়, কারণ এরা এনজাইমকে অ্যাক্টিভেট করে। আশা করছি বুঝতে পেরেছো। এনজাইমের ক্রিয়া কৌশল বোঝার আগে আরো একটা টার্মিনোলজি বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। তাহলে অ্যাক্টিভ সাইট কাকে বলে? এনজাইম অণুতে ক্ষুদ্রতম এক বা একাধিক খাঁজ বা পকেট থাকতে পারে, ক্ষুদ্রতম এক বা একাধিক খাঁজ বা পকেট থাকতে পারে। ওই ক্ষুদ্রতম অংশের সাথে সাবস্ট্রেট যুক্ত হতে পারে, সেই ক্ষুদ্রতম অংশের সাথে সাবস্ট্রেট যুক্ত হতে পারে। এই ক্ষুদ্রতম অংশের সাথে সাবস্ট্রেট যুক্ত হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এনজাইম যেহেতু প্রোটিন জাতীয় পদার্থ এবং এটা বিশাল মলিকুল, লার্জ মলিকুল বা ম্যাক্রো মলিকুল, কিন্তু এই পুরো মলিকুলটাই রাসায়নিক বিক্রিয়ায় সাবস্ট্রেটকে প্রভাবিত করে না। এটা একটা সুইচিং এর মতো বিষয় আছে, যেই অতি ক্ষুদ্র একটা স্থানে সাবস্ট্রেটের সাথে এনজাইম বাইন্ড করে তাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এই যে দেখতে পাচ্ছ, এটা যদি একটা সাবস্ট্রেট হয় আর এইটা হচ্ছে একটা এনজাইম, কিন্তু এই এনজাইমের এই একটা নির্দিষ্ট স্থানে, এটা একাধিক স্থানও হতে পারে, অথবা এই একটা নির্দিষ্ট স্থানে, অথবা এই একটা নির্দিষ্ট স্থানে সাবস্ট্রেটের সাথে এনজাইমটা বাইন্ড করবে। এই যে অতি সংকীর্ণ একটা স্থান সাবস্ট্রেটের সাথে এনজাইম বাইন্ড করার, এটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। ছবিটা দেখো, কি বুঝেছো? প্রথম ছবি তালা দ্বারা, প্রথম চাবিটা দ্বারা, এই যে সোনালী চাবিটা দ্বারা এই তালাটি খুলেনি, এই চাবিটা দ্বারাই এই তালাটা খুলেছে। অর্থাৎ পৃথিবীতে তালার অভাব নেই, চাবিরও অভাব নেই, কিন্তু যেই তালার জন্য যেই চাবিটা তৈরি করা হয়েছে সেই সুনির্দিষ্ট চাবিটা দ্বারাই সেই তালাটা ওপেন হয়। এনজাইমের কার্যকৌশলও অনেকটা এই ধরনের। এই নীতিকে ভিত্তি করে এনজাইমের যে কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে সেটাকে বলা হয় এনজাইমের কর্মকৌশলের তালাচাবি মতবাদ। তাহলে তালাচাবি মতবাদটা কি? আমরা আগে এই কথাটা বলেছি, কোন সুনির্দিষ্ট এনজাইমের এক বা একাধিক সক্রিয় স্থান থাকে, কথাটা আগে আলোচনা করেছি। জার্মান রসায়নবিদ ইমিল ফিশার 1894 সালে এনজাইমের অ্যাক্টিভ সাইট প্রস্তাব করেন। পলিপেপটাইড চেইন ফল্ডিং এর মাধ্যমে, অর্থাৎ পলিপেপটাইড চেইনের একটা লুপ তৈরি হয়, এর মাধ্যমে অ্যাক্টিভ সাইট সৃষ্টি হয়। অ্যাক্টিভ সাইট সৃষ্টি হওয়ার পরে কি হয়? প্রথমে সাবস্ট্রেট অণু এনজাইমের সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হয়। তারপর যুক্ত হওয়ার পর এই দ্বিতীয় পর্যায়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি হয়। এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি হওয়ার পর সাবস্ট্রেট ভেঙে দুটা প্রোডাক্টে পরিণত হয়ে যাবে, কিন্তু এনজাইম অপরিবর্তিত থাকবে। এই যে ছবিটা দেখো, ধরো এই এনজাইমটা এই সাবস্ট্রেটটাকে ধরেছে, এই যে সাবস্ট্রেটটাকে ধরেছে, ধরার পর এইটা দুইটা আলাদা আলাদা, এই যে একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্টে আলাদা করেছে।
আশা করছি বুঝতে পেরেছো। তবুও আমি আরো একবার ব্যাখ্যা করছি। এই যে ধরো, যদি আমরা একটা এনজাইমের ডায়াগ্রাম আঁকি, আঁকার সুবিধার্থে আমি এই যে সোজা করে একটা ডায়াগ্রাম আঁকলাম। ধরো এইটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে এনজাইম, এটা এটা এনজাইম, এটা হচ্ছে এনজাইম। এখন এই যে এনজাইম, এটা কার সাথে যুক্ত হবে? এটা সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে। কোন অংশে? ধরো এইটা অ্যাক্টিভ সাইট, এই ধরনের একটা ফিটেবল ম্যাচেবল সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে। তাহলে কি ধরনের সাবস্ট্রেট হলে যুক্ত হতে পারে? ধরো এই ধরনের সাবস্ট্রেট হলে যুক্ত হতে পারে। এই যে ধরো এটা সাবস্ট্রেট, এটা আমি এইভাবে আলাদা করে দিলাম, বোঝার সুবিধার্থে আলাদা করে দিলাম, আলাদা করে দিলাম। তাইলে এটা সাবস্ট্রেট, সাবস্ট্রেট, এই যে সাবস্ট্রেট কোনটা? এটা হচ্ছে সাবস্ট্রেট, আর এটা কি? এটা এনজাইম। এখন এই এনজাইম এই সাবস্ট্রেটের সাথে ফিট হবে, এনজাইম সাবস্ট্রেটের সাথে ফিট হবে। ধরো এই এনজাইমটা, এই এনজাইমটা, এই এনজাইমটা সাবস্ট্রেটের সাথে ফিট হলো, এই যে সাবস্ট্রেটের সাথে ফিট হলো, এনজাইমটা সাবস্ট্রেটের সাথে ফিট হলো। এনজাইম সাবস্ট্রেটের সাথে ফিট হওয়ার পর, ধরো এনজাইমটা সাবস্ট্রেটের সাথে ফিট হলো, তাহলে এনজাইম সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করার পর যে এনজাইমটা রিলিজ হয়ে যাবে, অবিকৃত অবস্থায় রিলিজ হয়ে যাবে, এনজাইমটা অবিকৃত অবস্থায় রিলিজ হয়ে যাবে। এনজাইমটা অবিকৃত অবস্থায় রিলিজ হয়ে গেল, দেন এই যে প্রোডাক্ট দুটা, ধরো এই প্রোডাক্টটা ভেঙে দুইটা আলাদা হয়ে গেল, এই যে একটা প্রোডাক্ট হলো, এবার এই একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট হয়ে গেল, এই যে একটা প্রোডাক্ট হয়ে গেল, এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট। তাহলে দেখলেই বোঝা যাচ্ছে এই যে এই সাবস্ট্রেটটা, এই যে এমন ছিল, এই জায়গায় এটা ভেঙে গেছে, ভেঙে ধরো এইটা একটা প্রোডাক্ট হয়েছে, আবার এইটা আলাদা আলাদা, এইটা একটা প্রোডাক্ট হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এই ছবিটা দেখো, দেখো আগেরটার মতো এই এনজাইমের অ্যাক্টিভ সাইটটা সুনির্দিষ্ট করা নাই, অর্থাৎ এই প্রোডাক্টটার চাহিদা মোতাবেক এনজাইমের অ্যাক্টিভ সাইটটা অ্যাডজাস্ট হয়েছে। এই যে প্রোডাক্টের চাহিদা মোতাবেক এনজাইমের অ্যাক্টিভ সাইট চেঞ্জ হতে পারে, এই ধরনের এনজাইমকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। আর অ্যালোস্টেরিক এনজাইমের অ্যাক্টিভ সাইটকে বলা হয় অ্যালোস্টেরিক সাইট। তাহলে এই যে আগের যে ফর্মুলা, ইমিল ফিশারের যে তালাচাবি মতবাদ, যে সুনির্দিষ্ট এনজাইমের সুনির্দিষ্ট অ্যাক্টিভ সাইট সুনির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, তারপর প্রোডাক্ট হিসাবে
ওই সাবস্ট্রেটকে ভেঙে আলাদা করার পর এনজাইমটা অবিকৃত থেকে যাবে। ওসলেন নামক একজন সায়েন্টিস্ট এই মতের বাইরে একটা মত দিয়েছেন যে এনজাইমের অ্যাক্টিভ সাইট সবসময় সাবস্ট্রেটের সাথে হুবহু ম্যাচ হতে হবে এমন নয়। সাবস্ট্রেটের চাহিদা মোতাবেক এনজাইমের অ্যাক্টিভ সাইট তৈরি হতে পারে, এনজাইমের অ্যাক্টিভ সাইট অ্যাডজাস্ট হতে পারে। এই ধারণাটাকে নাম দিয়েছেন ইনডিউসড ফিট থিওরি। যে কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেটের সাথে ফিট হয় না, এক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হলে এক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হলে পুরো এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায়। এই যে এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায় এবং এনজাইম সাবস্ট্রেটকে সঠিকভাবে অ্যাক্টিভ সাইটে ফিট করে নেয়, একে ইনডিউস ফিট থিওরি বলা হয়। যেমন ধরো মানুষের হাতের গ্লাভস তৈরি হয় কোনো স্পেসিফিক মানুষের হাতের মাপ দিয়ে হয় না, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। কিন্তু ওই গ্লাভস হাতে ফিট করলে এদিক ওদিক হাতের আঙ্গুলটা নাড়াচাড়া করে গ্লাভসটাকে অ্যাডজাস্ট করা যায়। এই এলোস্টেরিক এনজাইমের বিষয়টাও অনেকটা তদ্রূপ। এই ছবিটা দেখো, নীল কালারের যদি আমরা এনজাইম ধরি আর হলুদটা যদি সাবস্ট্রেট ধরি, তাহলে দেখো এই নীল কালারেরটা এই অ্যাক্টিভ সাইটকে অ্যাডজাস্ট করছে এই হলুদ সাবস্ট্রেটটাকে ফিট করার জন্য। In the induced fit model, the enzyme change shape to accommodate substrate. ধরে আমি যেই বিষয়টা নিয়ে বারবার ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছিলাম, সেটাই এই ছবিতে দেখানো হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছ। এর বাইরে আমাদের আরেকটা জিনিস জানার আছে এনজাইম সংক্রান্ত আলোচনায়, সেটা হচ্ছে ইনহিবিটর। এই যে দেখো, এই যে হলুদ সাবস্টেন্সটা এনজাইমের সাথে যুক্ত হলে এই সাবস্ট্রেটটাকে এনজাইমের সাথে যুক্ত হতে বাধা দিচ্ছে। অর্থাৎ এমন কিছু প্রোডাক্ট, এমন কিছু সাবস্টেন্স আছে যারা এনজাইমের সাথে যুক্ত হলে এনজাইমকে সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে বাধা দেয়। এই ধরনের সাবস্টেন্স গুলিকে বলা হয় ইনহিবিটর। যে একটু ডেফিনেশনটা দেখি। কিছু পদার্থ এনজাইমের কাজে বাধা দান করে বা বিঘ্ন ঘটায়, এদেরকে ইনহিবিটর বলে। ইনহিবিট মানে বাধা দেওয়া, যারা ইনহিবিট করে তাদেরকে বলা হয় ইনহিবিটর। ইনহিবিটর এনজাইমের অ্যাক্টিভ সাইটে আগেই সংযুক্ত হয়ে যায়, তার মানে এনজাইম সাবস্ট্রেটের সাথে সংযুক্ত হওয়ার আগে ইনহিবিটর এনজাইমের সাথে সংযুক্ত হয়ে যায়, ফলে সাবস্ট্রেট ওই অ্যাক্টিভ সাইটে আর যুক্ত হতে পারে না। এই ছবিটা দেখো, এই যে এটা সিম্বলিক। এই যে এই ভদ্রলোক এই পাহাড়টা ঠেলে এই বলটাকে এইখানে পাঠাবে, কিন্তু যদি এই পাহাড়টাকে নিচু করে দেওয়া হয় তাহলে কিন্তু এর এই পরিমাণ বল প্রয়োগ করা লাগবে না। এই যে দেখো এই ছবিটার মতো পাহাড়টাকে নিচু করে, তাহলে যেই বা যার উপস্থিতিতে এই পাহাড়টা নিচু হয়ে যায়, অর্থাৎ এর কাজটা ইজিয়ার হয়, সেটাই কিন্তু আসলে এনজাইম। এবং এ দেখো কাজ শেষে এই যে এনজাইম কিন্তু সম্পূর্ণভাবে অপরিবর্তিত থাকছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এনজাইমের প্রকারভেদ, এনজাইমের কর্মকৌশল বা ক্রিয়াকৌশল এবং এনজাইমের ইনহিবিটর সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেলাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।